হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিনেমান সাকিব। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিন বলতে গেলে চলেই গেছে, তবে ঈদের সিনেমার আমেজ কিন্তু এখনো রয়ে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই ঈদের সিনেমাগুলো নিয়ে বিস্তারিত আলাপ করতে চাই। প্রথমেই যে সিনেমাটিকে আমি বেছে নিয়েছি সেটি হচ্ছে হৃদয় নড়ে পরিচালিত সিনেমা দম। দম সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনেক মানুষ এবং সেখানে আছেন সৈয়দ আহমেদ শাওকি, রবিউল আলম রবি, মোহাম্মদ সাইফুল্লাহ রিয়াদ, আলামিন নির্ঝর এবং স্বয়ং রেদন রনি। সিনেমার অন্যতম প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জোহর, জাহিদ হাসান এবং আরো অনেকে। সিনেমার গল্পের প্রিমাইসটা কি সেটা আমরা টিজার ট্রেলার দেখে বুঝে গিয়েছি। শাহজাহান ইসলাম নূর নামে একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের একটি এনজিওতে কর্মরত। তিনি আফগানিস্তানে তার কর্মসূত্রে যান এবং সেখানে গিয়ে তিনি তালেবান সৈন্যদের হাতে কিডন্যাপড হন এবং তখন তালেবান সৈন্যরা তার মুক্তিপণ দাবি করে তার জন্য এবং তাদের একজন সঙ্গীকে ছেড়ে দিতে বলে, যিনি কিনা আমেরিকায় বন্দী আছেন। এবং শেষ পর্যন্ত তারা শাহজাহান ইসলাম নূরকে ছেড়ে দিবে কিনা এবং শাহজাহান ইসলাম নূর তার নিজ দেশে ফিরে আসতে পারবেন কিনা এত স্ট্রাগল করে আফগানিস্তান থেকে, তা নিয়ে গিয়েছে দম সিনেমার গল্প। দম সিনেমাটি জনরা একটি সার্ভাইভাল থ্রিলার বলা হচ্ছে এবং বাংলাদেশে এই ধরনের জনরা বলতে গেলে সেভাবে অ্যাটেম্প্ট করাই হয়নি। এর আগে সীমানা পেরিয়ে বা ছুটির ঘন্টা নির্মিত হয়েছে, তবে সেগুলো এত বড় পরিসরে এত বড় স্কেলে নির্মিত হয়নি। সেই জায়গা থেকে বলতেই হয় যে দমের মতো গল্প সিলেকশন করা একটা দমের ব্যাপার। এবং এই সিনেমাটা যেভাবে শুট করা হয়েছে, আমার কাছে মনে হয় এই সিনেমার মূল হিরো যদি বলতে চাই সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফার মিখাইল। এবং কাজাকিস্তানে তিনি যেভাবে শুট করেছেন সেটা বড় পর্দায় দেখা একটা ট্রিট। এবং আমি বলবো যে এই সিনেমাটি যারা দেখবেন তারা প্লিজ চেষ্টা করবেন বড় পর্দায় দেখার জন্য। সেখানে এই সিনেমাটার মূল সৌন্দর্য ফুটে উঠেছে। সিনেমাটিতে নিশোর যে ডেডিকেশন সেটা নিয়ে আসলে আলাদা করে বলতে হয়। নিশো শারীরিকভাবে অনেক বেশি কষ্ট করেছেন এবং তার সেই কষ্টটা, শারীরিকভাবে তার সেই চ্যালেঞ্জগুলো সিনেমার প্রতিটা ফ্রেমে স্পষ্ট। এমনকি আমি বলতে চাই যে তার আগে যে দুটো সিনেমা তার চেয়ে এই চরিত্রটি অনেক বেশি ফিজিক্যালি চ্যালেঞ্জিং এবং নিশো সেটা মোটামুটি বেশ ভালোভাবে উতরে যেতে পেরেছে। সিনেমাটির যে ইন্টারভেল ব্লকটা, সেটা আমার দেখা বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন্টারভেল ব্লক। সেখানে যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, গাধার পিঠে চড়ে নিশো যে যাচ্ছেন, ঘুরছেন বারবার, এবং সেটা যে একটা পুরোটা সিকোয়েন্স মিলে যে একটা যেই মুহূর্ত তৈরি করেছে, যে মোমেন্ট ক্রিয়েট করেছে, সেটা আসলে খুব রেয়ারলি আমরা দেখতে পারি। ঠিক তেমনই একটা সিকোয়েন্স আমরা দেখতে পারি সিনেমাটি শেষ হওয়ার আগে, অর্থাৎ সিনেমাটির ক্লাইম্যাক্সে। সেখানে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার এই মিউজিকটা দিয়ে যেভাবে সিনেমাটি একটি বিশেষ মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেখানকার যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেখানে নিশোর পারফরমেন্স, সব মিলে সেটা একদম এজ অফ দ্য সিট নিয়ে আসে। এবং সেই জায়গায় মূল কৃতিত্ব আমি অবশ্যই দিতে চাই মিউজিক ডিপার্টমেন্টে যিনি সামলেছেন, অর্থাৎ নাভেদ পারভেজ। আমরা বেশিরভাগ সময় সাধারণত অ্যাক্টর বা ডিরেক্টরদের কথা বলি, ইদানিং অনেক সময় রাইটারদের কথাও টুকটাক বলা হয়, তবে মিউজিকে যারা আছেন তাদের কথা এড়িয়ে যাওয়া হয় এবং সেটা আমি এড়িয়ে যেতে চাই না, কারণ এই সিকোয়েন্সে মূল হিরো কিন্তু নাভেদ পারভেজ এবং তার টিম, এবং সেই ক্ষেত্রে তার নাম যদি এড়িয়ে যায় সেটা একটা বিশাল অপরাধ হবে। তো বলতে গেলে আমি বলতে চাই যে সব মিলে এই ছিল এই সিনেমাটির পজিটিভ পয়েন্টগুলো। সমসাময়িক বিচারে দম সিনেমাটি অন্যান্য যে কোনো বাংলা সিনেমা থেকে এগিয়ে থাকবে, কিন্তু তারপরও দম নিয়ে আমার যে আশা ছিল সেটা পূরণ হয়নি। দম আমি যে উচ্চাসা নিয়ে আসলে দেখতে গিয়েছিলাম, সেই জায়গা থেকে বলতে গেলে অনেকাংশে হতাশ হয়েছে। এর কারণ যদি আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চাই, সেই জায়গায় কিছুটা স্পয়লার চলে আসবে। তো যারা স্পয়লার এড়িয়ে যেতে চান তাদেরকে বলবো এখানে আপনি ভিডিও দেখা অফ করে দিন, কারণ এরপরে যদি আপনি ভিডিও দেখেন সেক্ষেত্রে সম্পূর্ণ দায় কিন্তু আপনার উপরই পড়বে, আমার কিন্তু সেক্ষেত্রে কোনো দোষ নেই। দম সিনেমাটির শুরুর দিকে, অর্থাৎ ফার্স্ট হাফে, সিনেমাটির গল্প একটা সময় কি মনে হয় এক জায়গায় ঘুরপাক খাচ্ছে এবং সেখানে নতুন কিছু হচ্ছে না। আমি আফরান নিশোকে নতুন কোনো স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে দেখছি না, শুধুমাত্র তিনি অত্যাচারিত হচ্ছেন বা তিনি কান্না করছেন, সেখানে নতুন কোনো স্ট্রাগল পাচ্ছি না, যেটা কিন্তু সার্ভাইভাল থ্রিলারে আমার কাছে মনে হচ্ছে খুব দরকার। তার চেয়ে বড় ব্যাপার, দমের মূল সমস্যা যেটা, এই ধরনের সার্ভাইভাল থ্রিলারে বা সার্ভাইভাল ড্রামাও যদি বলি, যেটাই বলি না কেন, মূল চরিত্রের ইমোশনের জন্য ফিল করাটা খুব দরকার, যেটা দম সিনেমাতে কিন্তু মিসিং। শাহজাহান ইসলাম নূর প্রচন্ড কষ্ট পাচ্ছেন, তাকে প্রচুর নির্যাতন করা হচ্ছে, কিন্তু তার জন্য সেই অর্থে খুব একটা ফিল আসছে না, ফিলিংস আসছে না তার জন্য, যেটা কিন্তু নিশোর আগের সিনেমাগুলোতে এসেছিল। বিশেষ করে আমি যদি এখানে দাগির কথা বলতে চাই, দাগি যোজন এগিয়ে থাকবে। দাগির নিশান চরিত্রটি আমার কাছে মনে হয় যে কোনো অভিনেতার জন্য স্বপ্ন। সেই জায়গা থেকে শাহজাহান ইসলাম নূর ইমোশনের দিক থেকে পিছিয়ে গেছে এবং ইমোশনের দিক থেকে একটু হলেও হেরে গেছে নিশানের কাছে। সিনেমাটির এই যে একটা ব্যাপার, যেটা যখন ইমোশনের জন্য ফিল হচ্ছে না, গল্প এক জায়গায় ঘুরপাক খাচ্ছে, তখন কিন্তু কিছুটা বোরিংনেস চলে আসে। এবং আমি আশেপাশে অনেক দর্শকই দেখছিলাম যে তারা মোবাইল বের করে মোবাইল টেপা শুরু করে দিয়েছে। বর্তমানে আমার কাছে মনে হয় যে সিনেমাটা আসলে কেমন যাচ্ছে সেটা আশেপাশের দর্শক যদি মোবাইল বের করে ফেলে তাহলে বুঝে ফেলা যায়, আর যদি মোবাইল বের না করে তাতেও বুঝে ফেলা যায় যে সিনেমাটা কেমন হচ্ছে। এই যে বারবার আমি বলছি, দম সিনেমার ক্ষেত্রে যে মূল ইমোশনটা, ক্যারেক্টারের প্রতি যে মূল ইমোশনটা অ্যাট্রাক্ট করা দরকার, সেটা অ্যাট্রাক্ট করছে না, বা মূল ক্যারেক্টারের জন্য আপনি সেভাবে ফিল করছেন না। এই ফিল না করার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে দুটো কারণ আমি উল্লেখ করতে যাচ্ছি এবং সেজন্য আবারও বলছি, যারা এখনো দেখেন নাই তারা কিন্তু এই জায়গাটা দেখবেন। আমি আগেই কিন্তু বারবার সাবধান করছি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে দমের মূল গল্পটা কি, এক লাইনে সেটা হচ্ছে শাহজাহান ইসলাম নূরকে তালেবান সৈন্যরা কিডন্যাপ করেছে এবং সেখান থেকে তিনি কিভাবে ফিরে আসবেন, তাই তো। অদ্ভুত ব্যাপার হচ্ছে শাহজাহান ইসলাম নূরকে কিডন্যাপ করার সিকোয়েন্সটাই এই সিনেমাতে অনুপস্থিত। এখন আপনি বলতে পারেন যে এটা কি অনেক বেশি দরকার ছিল? অনেক বেশি দরকার না হলেও এটা কিন্তু গল্পের একটা সামঞ্জস্যতা
নিরাপত্তা রক্ষায় বা কিভাবে তিনি তালেবান সৈন্যদের হাতে ধরা পড়লেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 30 সেকেন্ডের একটা সিন হলেও কিন্তু এটা খুব দরকার ছিল, এবং এই সিকোয়েন্সটা ক্যারেক্টারের প্রতি একটা ইমোশন জায়গাতে কিন্তু দর্শককে হেল্প করতো, যেটা কিন্তু এই সিনেমাতে অনুপস্থিত। সিনেমার আরেকটা অন্যতম প্রধান ড্রব্যাক হচ্ছে সিনেমাতে রানী চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি, এবং তার স্বামী যখন নিখোঁজ হয় এরপর থেকে তার যে স্ট্রাগল সেটা খুব কম দেখানো হয়েছে। তারপর যতটুকু দেখানো হয়েছে সেটাও একটা বিশেষভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করছেন, অনেক জায়গায় তিনি ধর্ণা দিচ্ছেন। তো তার যে স্ট্রাগলটা, তিনি যে স্বামীর জন্য এত কিছু করলেন, সেই স্বামী যখন সিনেমার শেষের দিকে আমরা দেখাই যে তিনি ফিরে এলেন, তো এতদিন পর ফিরে আসার পর স্বামী স্ত্রীর যে একটা ইমোশনের জায়গা, বা এতদিন পর স্বামীকে দেখার পর স্ত্রীর কেমন লাগতে পারে, মার কেমন লাগতে পারে, বা সেই স্বামীর কেমন লাগতে পারে এতদিন পর স্ত্রীকে দেখে, এই যে একটা সিকোয়েন্স রাখা যে খুব দরকার ছিল, এই সিকোয়েন্সটা সিনেমাতে অনুপস্থিত। এরকম দুটো ভাইটাল সিকোয়েন্স কিভাবে শুট না করে আসলে এই সিনেমা নির্মিত হলো আমার জানা নেই, বাট আমি খুব মিস করেছি অ্যাজ অ্যান অডিয়েন্স। আমার কাছে খুব মনে হচ্ছিল যে এই দুটো সিকোয়েন্স থাকার খুবই দরকার ছিল, তাহলে হয়তো সিনেমাটা দর্শক আরো বেশি রিলেট করতে পারতেন। সিনেমাতে চঞ্চল চৌধুরী একটা রোল আছে, যেখানে শুরুর দিকে দেখানো হয় যে তিনি একজন বলতে গেলে সো কল ফটকাবাজ, তিনি একটু টাকা পয়সা এদিক সেদিক করার চেষ্টা করেন, এবং সিনেমাতে তার চরিত্র যেভাবে লেখা হয়েছে বা পরবর্তীতে যেভাবে দেখানো হয়েছে সেই জায়গায় একটা বিরাট গ্যাপ থেকে গেছে। কারণ চঞ্চল চৌধুরীকে শুরুর দিকে একটু দেখানো হলো, স্টাবলিশ করা হলো যে তিনি একটু ফটকাবাজ টাইপের, এবং একটা দীর্ঘ সময়ের পর তিনি অনুপস্থিত। তারপরে শেষের দিকে এসে হুট করে শাহজাহান ইসলাম নূরের কথা ভেবে বা তার সাথে দেখা করে তিনি ভালো ব্যক্তিতে পরিণত হয়েছে। এই যে হুট করে তাড়াহুড়োর যে পরিবর্তনটা এবং তাকে প্রপার আরো কিছু সিকোয়েন্স প্রোভাইড না করা, সেই ক্ষেত্রে মনে হয় যে তার সিনেমাতে তার যে চরিত্রটা সেটা লেখনীটা একটু হলো কাঁচা রয়ে গেছে, এবং সেই জায়গায় মনে হচ্ছে যে চঞ্চল চৌধুরী যে পারফরমেন্সটা দিতে পারতেন সেটা তিনি ঠিকভাবে দিতে পারেননি, এবং দিন শেষে চরিত্রটা আসলে খুব একটা দাঁড়ায় না। এবং সেম কথা বলতে চাই যে পূজা চেরির ক্যারেক্টারটার ক্ষেত্রে, তার ক্যারেক্টার নাম থাকে রানী, এবং তিনি খুব কম স্পেস পেয়েছেন আমার কাছে মনে হয়। নূরের স্ত্রী হিসেবে তার আরো বেশ কিছু সিকোয়েন্স পাওয়া উচিত ছিল বা তিনি ডিমান্ড করতেন, তবে যতটুকু তিনি পেয়েছেন তিনি ভালো করেছেন। এবং নূরের সাথে তার যেই রোমান্টিক সিকোয়েন্সটা এবং সেখানে সাবিনা ইয়াসমিনের যে গানটা ব্যবহার করেছে সেটা খুব সুন্দর করে ব্যবহার করা হয়েছে। তবে একটা সময় সেই গানটা বারবার ব্যবহার করায় অনেকটা রিপিটেশন চলে আসে, যেটা কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে একটু কিছুটা বোর করে। তো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা আরেকটু সতর্ক থাকা উচিত ছিল। সিনেমাতে আরেকটা যেটা ব্যাপার যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে অ্যাজ অ্যান অডিয়েন্স, আমি এই সিনেমাতে বেশ কিছু সিনিয়র আর্টিস্টকে দেখতে পেয়েছি, ডলি জহুর, আবুল হায়াত, জাহিদ হাসান, কিন্তু তাদের কাউকেই প্রপার খুব একটা স্টাবলিশমেন্ট দেওয়া হয়নি। নিশোর মার চরিত্রে ডলি জহুর আছেন, অথচ মার সাথে ছেলের একটা ভালো সিকোয়েন্স বা একটা আবেগী কোনো মুহূর্ত কিন্তু এই সিনেমাতে নেই। একই কথা খাটে আবুল হায়াত এবং জাহিদ হাসানের ক্ষেত্রে। তাদেরকে যে চরিত্র দেওয়া হয়েছে, এমন না যে এই চরিত্র না করলে তাদের খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত, এই চরিত্র অন্য যে কেউই করতে পারতো, কিন্তু কেন তাদেরকে আনা হলো বা তাদেরকে এনে কেন এতটুকু সময় মাত্র দেওয়া হলো সেটা আমার বোধগম্য নয় আসলে। সিনেমাতে যখন আফরান নিশো আফগানিস্তানে থাকেন, আফগানিস্তানের সৈন্যদের সাথেই তার বেশিরভাগ সময় আসলে আলাপচারিতা, এবং সিনেমা 80% জুড়ে সেসব সিকোয়েন্সে রয়েছে। সেসব বেশিরভাগ জায়গায় নিশো কিন্তু কিছুটা মোটামুটি ভাগা ভাগা ইংরেজিতে কথা বলছেন, মোটামুটি পুল অফ করার মতো ইংরেজিতে তিনি কথা বলছেন, আর আফগান সৈন্যরাও সেটা জবাব দিচ্ছেন। তবে সেইসব সিকোয়েন্সে কোনো সাবটাইটেল নেই, যেটা কিন্তু কমন যারা অডিয়েন্স বা নিউট্রাল অডিয়েন্স তাদের অনেকের কাছে কিন্তু জিনিসটা বোধগম্য হয়নি। যদিও এমন আছে তারা পুরোপুরি বুঝতে পারছিলেন না, ইংরেজি কিন্তু বেশিরভাগই বোঝেন, কিন্তু তারপরও নির্মাতাদের পক্ষ থেকে এটা দায়িত্ব যে দর্শক বুঝলেও সেই জায়গায় সাবটাইটেল প্রোভাইড করা। একমাত্র যে জায়গায় আফগানিস্তানের ভাষায় কথা বলা হচ্ছিল সেখানে শুধুমাত্র ইংরেজি সাবটাইটেল দেওয়া হয়েছে, এছাড়া অন্য কোনো জায়গায় সাবটাইটেল দেওয়া হয়নি। অন্তত আমি যে হলে দেখেছি সেই হলের কথা আমি বলতে পারি, এবং সেটা আমার কাছে মনে হয় যে অনেক দর্শককে কিছুটা হলেও বিরক্তির উৎপাদন করেছে এবং কাহিনী থেকে বারবারই একটু হলেও দূরে নিয়ে যাচ্ছিল, যেটা কিন্তু আসলে দর্শক হিসেবে খুব একটা আশা করিনি। তালেবান সৈন্যদের যে দেখানো হচ্ছে বা অনেক সময় সেখানে আফগানিস্তানের সাথে আমেরিকার যে কথাবার্তা টুকটাক ডায়লগের মাধ্যমে আসছে, সেটা পুরোপুরি খুব একটা গভীরে যাওয়া হয়নি। হয়তো নির্মাতার উদ্দেশ্য ছিল না এবং তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যতবারই বলা হচ্ছিল ততবারই মনে হচ্ছিল যে যদি আরেকটু এটা দেখানো যেত সেক্ষেত্রে হয়তো সিকোয়েন্সগুলো একটু ইন্টারেস্টিং হতে পারতো। তালেবানদের উত্থানে আমেরিকার যে ভূমিকা বা আফগানিস্তানের সাথে আমেরিকার যে টানাপোড়েনের যে সম্পর্কটা, সেটা যদি আরো ভালো করে বা আরেকটু কিছু সিকোয়েন্সের মাধ্যমে বা কিছু ডায়লগের মাধ্যমে যদি আরেকটু গভীরভাবে বলা যেত, তাহলে আমার কাছে মনে হয় যে সিনেমাটা একটা অন্যরকম ডাইনামিক্সে যেত এবং সেখানে পলিটিক্যাল ব্যাপার স্যাপার হয়তো আসতো, হয়তো সেটা সচেতনভাবে এড়িয়ে যেতে চেয়েছেন। তবে সিনেমার শেষের দিকে মুক্তিযুদ্ধের একটা ব্যাপার সেটা একটু নিয়ে আসার চেষ্টা করা হয়েছে ডায়লগের মাধ্যমে, যেটা আমার কাছে কিছুটা হলেও অতিরঞ্জিত মনে হয়েছে এবং সেটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে, যেটা এখানে না আনলেও সিকোয়েন্সটা খুব একটা ক্ষতি হতো না বা সিনেমাটা খুব একটা ক্ষতি হতো না বলে আমার কাছে মনে হয়েছে। তো সব মিলে এই ছিল দম, এবং দম আমার কাছে মনে হয় যে সমসাময়িক বাংলা সিনেমার ক্ষেত্রে একটা খুব ভালো প্রচেষ্টা, এবং এই পুরো টিম মিলে অনেক কষ্ট করেছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু দম যেই জায়গায় গিয়ে হার্ড করা উচিত ছিল
অর্থাৎ এই জায়গায় সেই জায়গায় আমার কাছে মনে হয় যে দম অনেকটাই পিছিয়ে, এবং দমের যে টিম সেটা থেকে আশা করি শিক্ষা নেবে এবং পরবর্তীতে তারা যদি কোনো সার্ভাইভাল সিনেমা বানায় আমার কাছে মনে হয় যে তারা এর চেয়ে বেটার সিনেমা বানাবে। তো ভিন্নধর্মী একটা গল্প দেখার জন্য নিশোর শারীরিকভাবে যে ডেডিকেশন দিয়েছেন সেই ডেডিকেশন দেখার জন্য, মিখাইলের সিনেমাটোগ্রাফি দেখার জন্য এবং ওভারঅল একটা এক্সপিরিয়েন্সের জন্য আপনি হলে গিয়ে অবশ্যই দম একবার দেখতেই পারেন। তবে মূল যে ইমোশনটা যেটা হিট করার কথা ছিল সেই জায়গায় কিন্তু দম মিসিং, এবং দর্শক হিসেবে সেই জায়গায় আমি কিছুটা হলেও হতাশ হয়েছি। তো দম দেখুন একবার এক্সপিরিয়েন্সের জন্য হলেও, এবং দম দেখে আপনার ভালো বা খারাপ বা যে মন্তব্য আপনার সেটা জানান, কারণ আপনার গঠনমূলক মন্তব্যই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের বাংলা সিনেমাকে। তো সবাইকে শুভেচ্ছা। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং সিনেমা সাকিবের পাশেই থাকুন।